ক্ষেত্রে এই যে মিথস্ক্রিয়াটা হতো সবগুলো দেশের মধ্যে আপনি চিন্তা করুন 8টা দেশ একটু 56টা মিটিং কিন্তু হয়ে যেত। তো এটা খুব কাজে লাগতো। সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমি মনে করি যে 10 বছরে আমাদের এই অঞ্চলের জন্য বড় ক্ষতি হয়েছে ওটাই, যে আমাদের রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ্যে দেখা সাক্ষাৎ একেবারেই হচ্ছে না। সবকিছুর পরেও দেখা সাক্ষাৎ হলে আমাদের আগে যারা করেছে আমার আগে তারাও এটা বলেছে যে সবকিছুর পরেও দেখা সাক্ষাৎ হলে এক ধরনের একটা বন্ধুত্বের বাতাবরণ সৃষ্টি হয়। এই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। এখন হয়েছি তো এখন সামনে থাকলে কি হবে? একটা দীর্ঘ সময় ধরে যে কোনো সামিট হচ্ছে না, এবং সত্যিকার অর্থে কোনো সামিট না, শুধু মন্ত্রী পর্যায়ের সভা হচ্ছে না, পররাষ্ট্র সচিব পর্যায়ের যে স্ট্যান্ডিং কমিটি সেটা সমাপ্ত হচ্ছে না। কাজেই শুধুমাত্র টেকনিক্যাল কমিটিগুলো এবং সচিবালয়ের কাজ করছে, যেটুকু তাদের পক্ষে সম্ভব। অর্থাৎ দেখুন, এর মধ্যে দুজন সার্ভ সেক্রেটারি জেনারেল কাজ, দুজন বা তিনজন কাজ শুরু করেছেন, শেষ করেছেন, তারা একটি সামিটও কিন্তু করতে পারেনি, একটি মিনিস্টার মিটিংও করতে পারেনি। এটা তাদের জন্য এক ধরনের দুঃখজনক, এবং সব দেশের জন্যই এটা একটা খারাপ বিষয়। মুসকুল দুবের নাম আপনারা সবাই প্রায় জানেন। মুসকুল দুবে ভারতের এখানে হাই কমিশনার ছিলেন, পররাষ্ট্র সচিব ছিলেন, এবং মুসকুল দুবে কিন্তু আমার জেনারেল বিচারে উনি আঞ্চলিক যে একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এগুলিতে তিনি খুব পজিটিভ ছিলেন। আমি বলবো যে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে উনি খুব পজিটিভ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন সবসময়। উনি বেশ কয়েক বছর আগে মারা গেছেন। বেশ কয়েক বছর আগে ঢাকায় এসেছিলেন, তখন সাংবাদিকরা আপনাদের মধ্যে হয়তো কেউ ছিলেন কিনা জানি না, তারা প্রশ্ন করেছিলেন যে স্যার কি মৃত? উনি একটা খুব চমৎকার দিয়েছেন যে মনে হচ্ছে মৃত, তবে তাকে খবর দেবেন, মনে হচ্ছে মৃত কিন্তু খবর দেবেন, কারণ এটা আবার জেগে উঠতে পারে। তো আমাদেরকে আশাবাদী হতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সামনে আসলেই স্যারকে রিজেনারেট করা যায় কিনা। ঠিক আছে, খুব বেশি সাফল্য আমরা কিন্তু আশা করবো না, কারণ আমরা সামিট লেভেলে যত তাড়াতাড়ি যেতে পেরেছিলাম, এরপরে অগ্রগতি তত বেশি হয়, কিন্তু আমরা জানি। আমি এখানে একটি কথা শুধু উল্লেখ করবো যে আমার পূর্ববর্তী বক্তারা তাদের মতামত দিয়েছেন, অবশ্যই সেগুলি প্রয়োজনযোগ্য, কিন্তু আমি খুব একটা পজিটিভ ভাইব পেয়েছি কিন্তু আব্দুল আলম মিঠু সাহেবের মুখ থেকে। উনি ওই কন্ট্রোভার্সিতে জানেন, উনি বলেছেন যে ব্যবসায়িক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থের কারণেই তো আমরা একসাথে উঠেছি। আমরা চাই যে আমাদের সবারই, বিশেষ করে সবচেয়ে দরিদ্র অঞ্চল কিন্তু অন্যতম, সবচেয়ে বলবো না, আমি আফ্রিকাতে ছিলাম, দারিদ্র কি আমি সেটা সেখানে আমি সেটা দেখে এসেছি। আমি প্রচুর ভ্রমণ করেছি আফ্রিকাতে, প্রচন্ড চরম দারিদ্র আছে সেখানে এখন। কিন্তু কতগুলো জিনিস খেয়াল করবো, আন্তর্জাতিক কোনো নির্বাচন যখন হয় তখন আফ্রিকাকে বাদ দিয়ে কাউকে নির্বাচিত করা খুব কঠিন হয়েছে, কারণ তাদের মধ্যে যত সমস্যা থাকুক, যত বিষয় থাকুক, 50টি দেশ একসাথে ভোট দেয়, আমরা কিন্তু করি না। এটা আমাদের একটা বিরাট দুর্বলতা। 50টি আফ্রিকান দেশ একদিকে যখন ভোট দেয়, তখন সেদিকে অটোমেটিক্যালি পাল্লা কিন্তু ভারী হয়ে যায়, যে কারণে তারা আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক সংস্থাগুলোতে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারে খুব সহজে। খেয়াল করে দেখবেন আপনি জিনিসটা, প্রচুর সংগঠনের প্রধান বা দ্বিতীয় প্রধান পদে কিন্তু আফ্রিকানরা ঢুকে পড়তে পারে। এটা তাদের জন্য অনেক সুবিধা হয়, যে সুবিধাটা আমরা পাচ্ছি না। এখানে একটা অত্যন্ত বড় প্রত্যেক দেশ ভারত আছে, সাথে যদি আমাদের দিতে তাহলে কিন্তু ভারতের সুবিধা হতো, আমাদের অন্যদের সুবিধা হতো, কিন্তু সেটা দুঃখজনক ভাবে হচ্ছে না। ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমরা জানি যে ঠিক আছে, ভারতের অর্থনীতি অনেক বড়, কিন্তু এই যে এখন গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনীতির দেশ ভারত, তাকে তো এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। আপনি কলকাতার অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে। এটা আমরা আশা করব যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যে যোগাযোগ স্থাপন, দেখা সাক্ষাৎ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের পররাষ্ট্র সচিব। এটা কিন্তু একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না। প্রতি বছর একজন যান বসে, পরের বছর থেকে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয়, এটা দীর্ঘদিন যাবৎ চলছে, এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করবো যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন, এবং
আবার একটা কথা আমি ভারতের উচ্চ পর্যায়েও যখন আমি বলেছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে, এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে কনস্ট্রাকশন আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি। সার্কের ক্ষেত্রেও আপনারা জানেন যে অত্যন্ত পজিটিভ ব্যাপার, উনি চান সত্যি সত্যি চান যে এই জিনিসটা আবার রিভাইভ হোক এবং আমরা আবার একটা আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই। এটা হচ্ছে না, এটা আমাদের শুরু করতে হবে। শুরু করতে গেলে আবার কিন্তু একবারে আমরা সবকিছু করে ফেলতে পারবো, চিন্তা না করাই ভালো। এটার সার্কেল কিন্তু মানে যে দেখা সাক্ষাৎ বা মিটিং তার কিন্তু আবার 3টা স্টেজ আছে, 4টা স্টেজ আছে। সবচেয়ে নিচে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে যে মিটিংগুলি হয়, সেগুলি কিছু কিছু হচ্ছে এখন। কিন্তু আমাদের যদি উত্তরণ করতে হয় তাহলে প্রথমে করতে হবে যে যে পররাষ্ট্র সচিবের স্ট্যান্ডিং কমিটি আছে তার একটা মিটিং আমাদের করতে হবে। আমরা এখন চেষ্টা করবো সেটা করা যায় কিনা, আমরা সবাইকে আহ্বান জানাবো ভারত সহ যে আমরা এই পর্যায়ে অন্তত পক্ষে যেন একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং করে ফেলি। স্ট্যান্ডিং কমিটি মিটিং না হলে যে সমস্যা হয়, সাব সেক্রেটারিদের পক্ষ থেকে বিভিন্ন টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে যেগুলি সিদ্ধান্ত হয় তারা কিন্তু সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে। স্ট্যান্ডিং কমিটির ক্ষমতা আছে অনেক অনেক কিছুকে অ্যাপ্রুভ করার। এরপরে আছে হলো আপনার কাউন্সিল অফ মিনিস্টার, যেটা সেখানে প্রচুর সিদ্ধান্ত নেওয়া যায়, প্রায় সব সিদ্ধান্ত ওখানে নিয়ে যাওয়া যায়। কিছু কিছু বিষয় থেকে যেটা রেফার করতে হয় সামিট লেভেল। কাজে আমরা যদি প্রথমে পররাষ্ট্র সচিব পর্যায়ে একটা মিটিং করে ফেলতে পারি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়ে একটা বা দুটো মিটিং হয়ে গেল, তারপরে মন্ত্রী পর্যায়ে একটা সভা হোক, তাহলে কিন্তু আমরা অনেকখানি রিভাইভ করতে পারি। এরপরে আমরা চিন্তা করবো যে একটা সামিট করা যায় কিনা। সেটা একটু সময় লাগতে পারে, কিন্তু দেশগুলো তো বা সরকারগুলো অস্থায়ী হতে পারে, কিন্তু দেশ তো স্থায়ী এবং স্বার্থও স্থায়ী। কাজেই এই সার্কের যে ফেডারেশনের প্রত্যেকটা দেশের স্বার্থ আছে, আপামর জনগণের স্বার্থ আছে, এবং আমি নিশ্চিত যে স্বাভাবিকভাবে একটা পজিটিভ একটা অ্যাটিটিউড কিন্তু মানুষের মাঝে আছে। সেটা রাজনৈতিক নেতৃত্বের উপর দায়িত্ব হচ্ছে এটাকে এগিয়ে নেওয়া। সেটা আমরা আশা করবো যে তারা নেবেন। শুরু হোক একটা সচিব পর্যায়ের বৈঠক দিয়ে, যেটা যেটা কিন্তু গত 10 বছরে হয়নি, এবং তারপরে আমরা দেখি যে এটা কিভাবে উপরের পর্যায়ে নিয়ে গিয়ে আমরা সামিটে পৌঁছতে পারি। তো আমার মনে হয় যে আমাদের এই অঞ্চলে যেটা মিন্টু সাহেব বলেছেন যে সবচেয়ে বেশি দরিদ্র, এটা হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি পরস্পরের সাথে সহযোগিতা করি তাহলে সঠিক পদক্ষেপ নিই, অবশ্যই দারিদ্র্যকে দূর করা যাবে। আপনারা জানেন যে 3টা যেটা বলেন দারিদ্র থাকবে, সবচেয়ে গুরুত্ব হচ্ছে দারিদ্র থাকবে। এই দারিদ্র থেকে আমাদের বের করে নিয়ে আসতে সম্ভব হবে। সবাইকে আমরা কিছুটা সাফল্য যে অর্জন করিনি তারা, কিন্তু আরো অনেকখানি পথ বাকি আছে। সবার সহযোগিতা লাগবে এটা করার জন্য। আমি মনে করি যে স্যার এখনো খুবই রিলেভেন্ট, যদিও 10 বছর এটা তেমন কোনো অ্যাক্টিভিটি করতে পারেনি। আমাদেরকে এটাকে তার কর্মক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং তারপরে আমাদের সামিট লেভেলে পৌঁছে শুধু স্যার না, বাইলেটারাল ক্ষেত্রেও সেটা অনেক পজিটিভ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। Just a few words before I finish for our friends from the neighboring countries. I would urge you to take this message from here that the